দর্শক, একটি দেশের জাতীয় সংসদ হলো জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। কিন্তু আপনি কি জানেন, বাংলাদেশের এই জাতীয় সংসদে একদিনের অধিবেশন চালাতে জনগণের পকেট থেকে কত টাকা গুনতে হয়? শুনলে হয়তো আপনার চোখ কপালে উঠবে। তথ্য বলছে সংসদে প্রতি মিনিটে খরচ হয় প্রায় ৩.৫ লাখ টাকা। হ্যাঁ দর্শক, সাধারণ জনগণের ঘামের টাকায় চলা এই সংসদে যখন দেশের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা হবার কথা, তখন সেখানে কি হচ্ছে? সেখানে চলছে কেবল অতীত নিয়ে ঘাটাঘাটি। ফজলুর রহমান, আপনি একটু অপেক্ষা করুন। আমি বলছি Please sit down. এই যে দেখেন তারা বসেন, বসেন। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়। আর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার নোংরা খেলা। দেশের মানুষ যখন বিদ্যুৎ, গ্যাস আর দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে, তখন ক্ষমতাসীন দলের এমপিরা সংসদে দাঁড়িয়ে শুধু জামাত জামাত জিকির করছে। তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওদিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত পাকা। উনি আমার চেয়ে 10 বছরের ছোট। আমার বয়স 78 বছর। আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। কথা মাননীয় সদস্য, আমি ওনাকে আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো। না বলছি, করেছে। আপনি কেন নিজের টেনে করেছে আছে এখানে উপস্থিত। আমি আজকে আপনাকে বলতে চাই, আবারও সেই পূর্বের ইতিহাস, আবারও সেই পূর্বের জিকির। কিন্তু কেন বিএনপির এমপিরা বর্তমানে সংকট থেকে চোখ ফিরিয়ে অতীতের দিকেই বেশি মেতে আছে? চলুন দর্শক, জনগণের টাকায় চলা সংসদের এই চরম প্রহসন আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। জাতীয় সংসদ ভবন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি কাঠামো। ইন্টারনেট এবং বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী বর্তমান বাংলাদেশের জাতীয় সংসদের প্রতি একদিনের অধিবেশন চালাতে রাষ্ট্রের খরচ গুনতে হয় 2.5 থেকে 3 কোটি টাকা। কিছু কিছু ক্ষেত্রে এই অঙ্ক 3 কোটি টাকাকেও ছাড়িয়ে যায়। গুগল এবং বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণে দেখা গেছে 2026 সালের হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদ পরিচালনার জন্য প্রতি মিনিটে গড়ে প্রায় 2,72,000 টাকার মতো খরচ হয়েছে। এই টাকা কোথা থেকে আসে? এই টাকা আসে রিক্সা চালক, কৃষক, গার্মেন্টস কর্মী এবং সাধারণ জনগণের দেওয়া করের টাকা থেকে। জনগণ এই বিপুল পরিমাণ টাকা খরচ করে তাদের প্রতিনিধিদের সংসদে পাঠায় একটিমাত্র আশায়। আশাটি হলো এমপিরা সংসদে দাঁড়িয়ে তাদের দুঃখ, কষ্ট এবং হতাশার কথা বলবেন, দেশের সমস্যার সমাধানের পথ খুঁজবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, জনগণের এই বিপুল পরিমাণ ট্যাক্সের টাকার কোনো সঠিক প্রতিদান দেওয়া হচ্ছে না। সংসদে পলিসি বা নীতি নিয়ে কোনো গঠনমূলক আলোচনা নেই। দেশের অর্থনীতিকে কিভাবে খাদের কিনারা থেকে টেনে তোলা যায় তার কোনো রূপরেখা নেই। তার বদলে সেখানে চলছে কেবল গালগল্প আর রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। ঠিক এই কাদা ছোড়াছুড়ির একটি নগ্ন উদাহরণ আমরা সম্প্রতি দেখেছি। একজন এমপির বক্তব্য শুনলে আপনি বুঝবেন সরকার আসলে কোন পথে হাঁটছে। গতকাল জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের একটি দীর্ঘ আলোচনা দেশবাসী শুনেছে। তার পুরো বক্তব্যটি যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, তবে দেখবেন সেখানে দেশের সাধারণ মানুষের জন্য কোনো বার্তা নেই। তার পুরো আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার বক্তব্যটি ছিল পুরোপুরি প্রতিহিংসামূলক। তিনি অত্যন্ত সুকৌশলে 71-এর প্রসঙ্গ টেনে এনে জাতিকে আবারও নতুন করে বিভক্ত করার চেষ্টা করেছেন। একজন সরকারি দলের এমপি হিসেবে তার দায়িত্ব ছিল তার এলাকার মানুষের কথা বলা, সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলা। কিন্তু তিনি তা না করে শুধু জামাতকে আক্রমণ করে গেছেন। দেশে বর্তমানে এত জ্বলন্ত সমস্যা রয়েছে, এই কঠিন সময়ে অহেতুক সংসদ গরম করার প্রয়োজনটা আসলে কতটুকু? এই ধরনের বিদ্বেষমূলক আলোচনা জাতিকে কতটা অগ্রসর করবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমপি ফজলুর রহমানের এই বক্তব্য আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনাই নয়। এটি মূলত বর্তমান সরকারের চরম ব্যর্থতা ঢাকার একটি সুপরিকল্পিত কৌশল। যখন সরকারের কাছে জনগণের প্রশ্নের কোনো উত্তর থাকে না, তখন তারা অতীতকে সামনে নিয়ে আসে। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা শুধু অতীত নিয়েই পড়ে থাকে তাদের ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। বিএনপি কি তবে আওয়ামী লীগের সেই পুরনো ফাঁদেই পা দিচ্ছে? বিএনপি এবং তাদের এমপিরা হয়তো ক্ষমতার মোহে একটি বড় সত্য ভুলেই গেছে। বিগত 15 বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগও ঠিক একই কায়দায় কাজ করেছিল। তাদের মুখেও সারাদিন শুধু জামাত জামাত জিকির ছিল। তারা দেশের যে কোনো সমস্যা, যে কোনো সংকটের দায় জামাত ও শিবিরের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের দায় মুক্তি করত। যেমন রানা প্লাজা ধসের ঘটনাতেও আওয়ামী লীগের নেতারা বলেছিল
শিবিরই এটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সেই জামাত জামাত জিকির আওয়ামী লীগকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে গেছে? 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে চরম অপমানিত হয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আজ বিএনপি যদি ঠিক একই স্লোগান দেয়, একই কায়দায় জাতিকে বিভক্ত করার চেষ্টা করে, তবে তাদের পরিণতিও যে খুব একটা ভিন্ন হবে না তা সাধারণ মানুষ এখন পুরোপুরি বুঝেই গেছে। তাছাড়া জামায়াতে ইসলামী এখন আর কোনো দুর্বল রাজনৈতিক দল নয়। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এবং তাদের মিত্ররা মিলে বিশাল এক জয় পেয়েছে। প্রাপ্ত তথ্য মতে জামাত একা জোটগতভাবে 68টি আসন লাভ করেছে, যেটি পূর্বে ছিল 18টি আসন। অর্থাৎ এই জামাত জামাত জিকির জামাতকে 18 থেকে 68টি আসনে উপনীত করেছে। আর সবথেকে ভয়ঙ্কর বিষয়টি হলো জামাত এবং বিএনপির মধ্যে ভোটের ব্যবধান মাত্র 2.5%। অর্থাৎ বিএনপি ঘুণাক্ষরেও বুঝতে পারছে না যে জামাত এখন বাংলাদেশের একটি বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমান সংসদের এই অবস্থা দেখে চরম হতাশা প্রকাশ করেছেন। তাদের একটি মন্তব্য শুনলেই আপনি পুরো পরিস্থিতি বুঝতে পারবেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদের এই অকার্যকর অবস্থা দেখে দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা চরম বিরক্ত প্রকাশ করেছেন। একজন স্বনামধন্য বিশ্লেষক আক্ষেপ করে বলেছেন, বুঝলাম না, ঘুরে ফিরে সংসদে সরকারি ও বিরোধী দলের আলোচনার বিষয় শুধুই 47, 52, 71, 90 আর 24। আল্লাহর ওয়াস্তে বর্তমানে আসেন, খাত থেকে কিভাবে দেশকে তুলবেন সেটা নিয়ে কথা বলেন। এই একটিমাত্র উদ্ধৃতির ভেতরেই দেশের বর্তমান রাজনীতির আসল চিত্রটি ফুটে উঠেছে। বাংলাদেশের নেতারা ইতিহাসের সেই অন্তহীন লুপ বা চক্রের মধ্যেই বন্দী হয়ে গেছে। তারা 1947 সালের দেশভাগ নিয়ে কথা বলেন, তারা 52 ভাষা আন্দোলন নিয়ে আবেগ দেখান, তারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করেন, তারাই আবার 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সদ্য ঘটা 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান নিয়েও ক্রেডিট নেয়ার লড়াই করেন। ইতিহাস অবশ্যই গুরুত্বপূর্ণ, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু সবসময় ইতিহাস নিয়ে পড়ে থাকলে তো পেট ভরবে না। যখন প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ করে এই ইতিহাস চর্চা করা হয়, তখন সাধারণ মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলে ওঠাই স্বাভাবিক। বিএনপি সরকার জনগণের উন্নয়নের কথা না বলে শুধু অতীত নিয়েই কথা বলছে, অথচ বর্তমান বাংলাদেশের অবস্থা আক্ষরিক অর্থেই একেবারে নাজেহাল। আসুন দর্শক, দেখা যাক দেশের আসল সংকটগুলো আসলে কি কি, যেগুলো নিয়ে সংসদে জরুরি কথা বলার প্রয়োজন ছিল। প্রথমেই আসে তীব্র জ্বালানি সংকট এবং লোডশেডিং। দেশে এখন স্মরণকালের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকট চলছে। ডলারের অভাবে সরকার বিদেশ থেকে পর্যাপ্ত কয়লা বা এলএনজি আমদানি করতে পারছে না, ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামে গঞ্জে এমনকি খোদ রাজধানীতেও ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলছে, কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। অথচ সংসদে এই সংকটের সমাধানে কোনো প্রকার রূপরেখা বা মাস্টার প্ল্যান নিয়ে কেউ কথা বলছে না। দ্বিতীয় বিষয়টিতে আসে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি এবং দারিদ্র্য। বাজারে গেলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। মুদ্রাস্ফীতির কষাঘাতে মধ্যবিত্ত সমাজ আজ পিষ্ট। নিম্ন আয়ের মানুষ 2 বেলা পেট ভরে খেতে পারছে না। দেশের নতুন করে দারিদ্র্যের হার বাড়ছে। অর্থনীতির এই ভঙ্গুর দশা নিয়ে সংসদে কোনো উত্তপ্ত বাক্য বিনিময় নেই কোনো কার্যকর প্রস্তাব। তৃতীয় বিষয়টিতে আসে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন চরম রূপ ধারণ করেছে। পাড়ায় পাড়ায় কিশোর গ্যাং, ছিনতাই, ডাকাতি এবং রাজনৈতিক চাঁদাবাজিতে মানুষ প্রায় অতিষ্ঠ। থানাগুলোতে পুলিশ এখনও পুরোপুরি সক্রিয় হতে পারেনি। শেষমেশ ছাত্রদল কর্তৃক ডাকসু নেতাদের উপর শাহবাগ থানায় যে মব হয়েছে, সেখানেও পুলিশ মামলা গ্রহণ করেনি। অর্থাৎ পুলিশ এখন পুরোপুরি নিষ্ক্রিয়। চতুর্থ বিষয়টিতে আসে কর্মসংস্থানের অভাব এবং বেকারত্ব। দেশের লাখ লাখ তরুণ আজ বেকার। জুলাই গণ অভ্যুত্থানে যে তরুণেরা বুকের তাজা রক্ত দিল, তাদের কর্মসংস্থানের জন্য বর্তমান সরকারের কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা নেই। বিনিয়োগ খরা চলছে পুরো দেশে, কিন্তু এসব জীবনমুখী সমস্যা নিয়ে সংসদে কেউ আওয়াজ তুলছে না। দর্শক, সংসদে দাঁড়িয়ে এমপি ফজলুল হক বা অন্য কোনো নেতারা যতই জামাতকে নিয়ে প্রতিহিংসামূলক কথা বলুন না কেন, তাতে সাধারণ মানুষের পেটের ক্ষুধা মিটবে না, মানুষের ঘরে বিদ্যুৎ আসবে না, মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে না। তাই বিশ্লেষকদের ভাষায় বলা যায়, আল্লাহর ওয়াস্তে বর্তমানে আসেন, অতীতকে পুঁজি করে বিভেদের রাজনীতি বন্ধ করেন, দেশকে কিভাবে খাত থেকে টেনে তুলবেন তার রোডম্যাপ দিন। অন্যথায় যে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে,
সেই জনগণই আবার টেনে নামাতে খুব একটা সময় নেবে না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বর্তমান জাতীয় সংসদ যেভাবে চলছে তা কি ঠিকভাবে চলছে, নাকি বিএনপি আবারও সেই জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে? আর কিভাবে চললে সংসদ ফলপ্রসূ হবে বলে আপনার মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি যে কথাটা বলতে চাইছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বলতে দেন।